তারপর হঠাৎ লারাকে সামনে ধাক্কা দেয় রিচার্ড। মুখোশ পরা লোকটাও সেই মেয়েটাকে সামনে এগিয়ে দেয়। দুই পক্ষের ধীর পা মাঝামাঝি এগিয়ে আসে। লারা একবার ফিরে নিষ্প্রিয় চোখে চেয়ে দেখে রিচার্ডকে। নাম না জানা এক কারণে তার চোখে পানি। একই বিদায় অশ্রু না আত্মত্যাগের। রিচার্ড তাকিয়ে আছে এক দৃষ্টিতে হিজাব পরা মেয়েটির দিকে সচকিত চোখে। তখনই আচমকা এক দমকা বাতাসে সরে যায় মেয়েটির হিজাব। মুক্ত হয়ে পড়ে কাচের মতো চকচকে কালো চোল। রিচার্ড সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে, লারা স্টপ, ইটস নট হার। পাগলের মতো ছুটতে গিয়ে লারার সামনে এসে দাঁড়ায়। লারা নিজেও হতভাবে স্তব্ধ। ওপাশ থেকে বেশি আসে জেমসের বিকৃত পৈশাচিক হাসে। রিচার্ড ক্ষোভে ফেটে পড়ে। আকাশ বাতাস কাঁপিয়ে তোলে কুত্তার বাচ্চা। জেমসের গলা। হাসতে হাসতে বলে, তুই কি ভেবেছিস এত সহজে তোকে মুক্তি দেব? কত শত আগুনে পুড়ে তবে তোকে পেয়েছি আমি। রিচার্ড কার্না, এই খেলা এখনো শেষ হয়নি। রিচার্ড খুব ভালো করেই বুঝতে পারছে জেমস এই খেলা এত সহজে শেষ করবে না, এই বিরোধ মিটবে না। আজ প্রথমবারের মতো তার নিজেকে খুব ক্লান্ত লাগলো। রিচার্ডের মানুষপটে ভাসতে থাকে সেই মেয়েটি, সেই মেয়েটির সর্বনাশা হাসি, লালিত কপল, পুরন্ত ছোট, তিক্ত এক শূন্যতায় খা খা করে উঠলো ভেতরটা। রিচার্ড তপ্ত শ্বাস পেলা সামনে এগিয়ে গেল, পাখির জানার মতো দুহাত মেলে দিয়ে বলল, আই এম টায়ার্ড জেমস, লেটস ইন দ্য ওয়ার। সমস্ত শত্রুতা তো আমার সাথে, জাস্ট কিল মি প্লিজ, লেট হার অ্যালোন। বাকশক্তি রহিত লারা বিস্ময় কাটিয়ে উঠিয়ে চিৎকার করে উঠল। রিত, এসব কি বলছো তুমি? রিচার্ড গ্রীবা বাঁকিয়ে লারার দিকে তাকালো, এক টুকরো নিখাত হাসি দিয়ে বলল, পাথরের বুকে ফুটে ওঠা ফুলটাকে যদি আমি রক্ষা করতেই না পারি তবে আমি কেমন প্রেমিক। রিচার্ড আবারও সামনে ফিরল, শুট মি বলে বুক উজাড় করে দিয়ে চোখ নিঃশব্দে বুঝল জেমস। লোকটিকে নিজের জিতে এসে শুট করল। বিকট এক শব্দে কেঁপে উঠল চারিপাশ। হতচকিত রিচার্ড চোখ মেলে দেখতে পায় রক্তাক্ত লারা তার পায়ের নিচে পড়ে আছে। রক্তের রক্তিমা নদী বয়ে গিয়েছে নিমিষে। রিচার্ড শুনতে পাচ্ছে ওপাশ থেকে জেমসের আহাজারে। সেই লোকটা দ্রুত হেলিকপ্টারে উঠে প্রস্থান করলো। রিচার্ড কানে ব্লুটুথ খুলে ছুঁড়ে ফেলল। সে হাঁটু ভেঙে বসে পড়ল লারার সামনে। লারার দেহে তখনও প্রাণ আছে। বুকের ছোট্ট সরু ছিদ্র থেকে অবিশ্রাম রক্ত বের হচ্ছে। বিদ্যুৎ স্পর্শের মতন স্তব্ধ হয়ে আছে রিচার্ড। কণ্ঠনাতে ষড়যন্ত্রের দলা পাকানো হয়েছে। তার পাষণ্ড বুকে মায়ের উদ্রেক হয়। লারার মাথাটা রাখলো নিজ উরুর উপর, জড়িয়ে আসা কঞ্চে বলল, এটা তুমি কি করলে লারা? লারার শরীর বিদায়ের ঝাঁকুনি দিয়ে উঠে, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। শরীরের রক্ত চলাচল ধীরে ধীরে শিথিল হয়ে আসছে। লারার রক্তাক্ত হাতটা রাখলো রিচার্ডের হাতে। অস্পষ্ট স্বরে কাঁপতে কাঁপতে শেষ আবদার করে বসল, মিথ্যে হলেও একবার ভালোবাসি বলবি রিত? রিচার্ডের চোখে ভেসে ওঠে অসহায় এক ছায়া। দু চোখে জমে উঠে ভারী জল। তবু মিত্রা আশ্রয় নেয়নি সে। লারার প্রার্থনা মাখা চোখ উপেক্ষা করে নিঃশব্দে ওকে কোলে তুলে নেয়। দ্রুত পায়ে গাড়ির দিকে ছুটে যেতে যেতে বলল, তোমার কিছু হবে না লারা। তবে তার মতো লারাও আজ কথা রাখলো না। এক বুক না বলা কথা, অপূর্ণতা আর নিঃশেষ আরতি নিয়ে সে পাড়ি জমালো দূর আকাশের পথে। অবচেতন হাঁচা নিস্তেজ হয়ে ঝুলে পড়ল রিচার্ডের পা থমকে যায়। স্তব্ধ হয়ে তাকায় লারার রক্তশূন্য মুখে। লারা মারা গিয়েছে আজ 17 দিন। হঠাৎ জেমসও কোথাও যেন হারিয়ে গিয়েছে, ঠিক যেমন ভাবে হারিয়ে গিয়েছে এলিজাবেথ। রিচার্ড অকুল পাথরে পড়লেও নিজ নিজ স্তম্ভ থেকে সরেনি 1 ইঞ্চি। রিচার্ড লারার লাশটা পর্যন্ত জেমস নিতে দেয়নি। প্রেমের সমাধির পাশাপাশি লারার কবর খোঁড়া হয়েছে। মেয়েটা চিরস্থায়ীভাবে সমাধি হয়েছে সব থেকে বিশ্বস্ত মানুষটার পাশে। এই পৃথিবীতে সে একমাত্র ছিল যে নিঃস্বার্থভাবে তাকে চেয়েছিল। ন্যাসো লুকাস নিচে লনে দাঁড়িয়েছিল চিন্তিত মুখে। হঠাৎই পোড়া গন্ধে এদিক সেদিক তাকাতেই দেখতে পেল রিচার্ডের ঘর থেকে ধোঁয়া বের হচ্ছে। ছুটতে গেল ভেতরে। দরজাটা ভেতর থেকে আটকানো। তারা ধাক্কাতে থাকে জোরে জোরে, কিন্তু কোনো সারা শব্দ নেই। কণ্ঠস্বর ভেঙে যায়। চিৎকার করতে করতে উপায়ন্ত না পেয়ে লুকাস ন্যাসো উদ্যত হয় দরজা ভাঙার। লুকাস চোখে ইশারা করতে ন্যাসো দূরে সরে যায়। লুকাস যেই তার জলহস্তি পা দিয়ে দরজা লাথি দিতেই যাবে, তখনই দরজাটা খুলে যায়। রিচার্ড ভেতর থেকে বেরিয়ে আসে। রিচার্ডকে সুস্থ অক্ষত দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললো ওরা। ছুট্টি গিয়ে ঝাপটে ধরলো রিচার্ডকে। রিচার্ড ফিকুচকায় তিরিক্ষি মেজাজ দেখে ধাক্কা দিয়ে সরিয়ে দিল ওদের।
জগজগে পায়ের নিচে চলে যায়। লুকাস নাসো সচকিত চোখের মনোযোগল ঘুরিয়ে ভেতরে তাকায়। ড্রাগস আর অ্যালকোহলের বোতলগুলোতে আগুন জ্বলছে। পুনরায় স্বস্তির নিঃশ্বাস ফেলে তারা নিচে চলে যায়। লুকাস রিচার্ডের পাশে বসে বিরস মুখে বলা, বস 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 বস, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। রিচার্ড নিকোটিনের ধোঁয়া শূন্য ছেড়ে দিয়ে তেসরা নজরে লুকাসের দিকে তাকালো। সুকুচকে বলল, কারণ ন্যাসো বিরহ বিধুর মনে এক দৃষ্টিতে সামনের ধুমায়িত চায়ের কাপে তাকিয়েছিল। রিচার্ডের কণ্ঠে চমক রল। ফিরে তাকালো তার দিকে। তার অতল স্পর্শী দৃষ্টি তৃষিত চোখে দেখে নীরবে শুধু দেখে যায় রিচার্ডের সেই চওড়া মোমঝালা লালিত চেহারা কেমন ফ্যাকাশে হয়ে গিয়েছে এই কয়দিনে। ৫৮ দিনের অনাহার অনিদ্রা নিঃশ্বাস শূন্যতা ম্লান করে দিয়েছে বলিষ্ঠ দেহের শক্ত কাঠামো। সমুদ্র নীল চোখে জলজলে অন্তর্গত ভয়। নাসো গভীর নিঃশ্বাস টেনে বলল, আপনি মানসিকভাবে বিধ্বস্ত বস। আই থিঙ্ক নিড টু চেক আপ। ফাক অফ ন্যাসো। পুরুষ মানুষের হাতে যেমন চুরি মানায় না, তেমনি রিচার্ড কায়নাতের ভাঙন মানায় না। আমি রিচার্ড কায়নাত, ভয়ঙ্কর, নৃশংস, নিকৃষ্ট। সবচেয়ে কঠিন জিনিস কিন্তু তাপে গলে বস। যেমন ভাবে আপনি গলে যাচ্ছেন ম্যামের অনুপস্থিতিতে। রিচার্ড তৎক্ষণাৎ কোনো জবাব দিতে পারল না। ক্লান্ত পথিকের মতো কাউচে গা এলিয়ে দিল। ন্যাসোর ফোন আসলে সে নতজানু হয়ে সাইডে চলে যায়। লুকাস কোমল হৃদয়ের একজন মানুষ, আর কোমল হৃদয়ের মানুষ সবসময় চায় তারা যেমন সবসময় হাসি খুশি থাকে, তাদের আশেপাশে সবাই যেন হাসি খুশি থাকে। তারা অন্যের মন খারাপ মেনে নিতে পারে না। লুকাস রিচার্ডের দিকে স্নেহার্ত দৃষ্টিতে তাকিয়ে শান্ত গলায় বলল, মা ছোটবেলায় বলতেন, মন খারাপের সময় সুন্দর মুহূর্তগুলো কথা ভাবতে হয়। আপনার জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত কোনটা বস? লুকাসের কথা রিচার্ড তার মনোজগৎ থেকে বেরিয়ে আসে। সে সোজা হয়ে বসল। শূন্য দৃষ্টিতে লুকাসের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চিরায়ত গম্ভীর গলায় বলল, আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তে 3 ভাগে বিভক্ত। লুকাস প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে থাকে। তা দেখে এক টুকরো হাসি ফুটল রিচার্ডের ঠোঁটে। অতীতের কথা মনে হতেই হৃদয় উথলে উঠে উষ্ণ ভালোবাসার ঢেউ মানুষ পটে। সেই সুখময় স্মৃতি তুলে ধরে স্বপ্নালু কণ্ঠে বলতে শুরু করলাম। যেদিন প্রথম ওকে দেখেছি সেদিন ফার্স্ট আমি অনুভব করলাম আমার ভেতরে একটি কোমল হৃদয় আছে। ধুকপুক শব্দ আসছিল ভেতর থেকে, খুব সম্ভবত তারই জন্য। 2 যেদিন ওর প্রেগনেন্সির রিপোর্ট হাতে পেলাম, কয়েক মিনিট আমি শুধু স্তব্ধ হয়ে তাকিয়েছিলাম। বিশ্বাস হচ্ছিল না রিচার্ড কায়নাতের অস্তিত্ব আসতে চলেছে। আমি যে বাপ হব সেটা তো আমি কখনো কল্পনাতেও আনিনি। সেই অবিস্মরণীয় দিনের মতো এত বড় ধাক্কা আমি কখনো খাইনি। 3 যেদিন প্রথম ওর মুখ থেকে ভালোবাসা শব্দটা শুনেছিলাম, তখন মুখ ফুটে কিছু বলার মতো ক্ষমতা আমার ছিল না। শুধু আমি আর খোদা জানতাম কতটা খুশি হয়েছিল হৃদয়। লুকাস খেয়াল করলো কথাগুলো বলার সময় রিচার্ডের চোখ মুখ কেমন জলজল করছিল। রিচার্ড সে নিজে অনুভব করে ভেতরে হালকা লাগছে। লুকাস আবার মুখ ফুটে কিছু বলতে যাবে, তখনই ন্যাসো আসে বলল, বস, মিনিস্টারের জ্ঞান ফিরেছে, আবার পাগলামি শুরু করে দিয়েছে। আমার বোধহয় এবার হসপিটালে যাওয়া উচিত। রিচার্ড তপ্ত নিঃশ্বাস ফেলে বাইরের দিকে তাকিয়ে থাকে। 3 দিন ধরে হাসপাতাল থেকে ফোন আসছে, প্রতিবারই সে নম্রভাবে এড়িয়ে যাচ্ছে, অথচ মনের ভিতরে যেন লোহার পাত গলে পড়ছে। তাকবীরের পতন সে চেয়েছিল ঠিকই, কিন্তু ভাগ্যের হাতে নয়, নিজের হাতে নির্মম এক পরিণতির মধ্য দিয়ে। অথচ সব আয়োজন, সব প্রতিশোধের পরিকল্পনার পরেও শেষ রক্ষা আর হলো না। উন্নত চিকিৎসার জন্য তাকবীরকে ইতালিতে নিয়ে এলেও চিকিৎসকের কাছে থামেনি। একটি পায়ের গোড়ালি কেটে বাদ দিতে হয়েছে। রিচার্ড চুপচাপ, অথচ ভেতর যেন কিছু চিরতরে নিঃশব্দ হয়ে গেল। ভেতর থেকে ভেসে আসছে আতঙ্ক, জাগানিয়া চিৎকার, চেঁচামেচি, হাহাকার। 3জন নার্স মিলে চেষ্টা করে সামলাতে পারছে না তাকবীরকে। অনেকক্ষণ ধরেই তাকে ঘুম পাড়ানো ইঞ্জেকশন দিতে চাইছে তারা, কিন্তু ব্যর্থ। পাগলের মতো ছটফট করছে ছেলেটা। অস্থির শরীর, এলোমেলো চোখ, মুখে কেবল একটাই নাম, এলো কিসে?
পায়ের ব্যান্ডেজ ইতিমধ্যে রক্তে ভিজে গেছে, তবুও তার হুঁশ নেই। করিডোরে দাঁড়িয়ে থাকা রিচার্ড মুখ কঠিন হয়ে উঠল। রিচার্ডের মুখ কঠিন হয়ে উঠল। চোয়ালে জমাট রাগ, পায়ের পদক্ষেপে গর্জন নিয়ে কেবিনের দিকে এগিয়ে যায় রিচার্ড। এক পলক আর না ভেবে দরজা ঠেলে ভেতরে ঢুকল। রিচার্ড কাছে যেতেই অর্ধ পাগল তাকবীর তার দু হাত ধরে আকুতি মিনতি করতে থাকলো, বলল, তুই লুকিয়ে ফেলেছিস আমার এলাকাশিকে, তাই না? ভাই কসম, সাত আসমানের ওপর যে মালিক আছে তার কসম, আমি সরে যাব তোদের মাঝ থেকে। আমি তাকবীর দেওয়ার নেই আমি তোদের মাঝে। শুধু একটা বার ওকে দেখতে দে আমায়। আমি ওকে সুস্থ অবস্থায় দেখতে চাই। লোকে সে অনেক ছটফট করছিল, আমাকে ডেকেছিল, আমি ছুটে গেলাম, কিন্তু ধরতে পারলাম না। আমার চোখের সামনে ওরা ওকে তুলে নিয়ে গেল। রিচার্ডের জিউ ক্রমেই শক্ত হচ্ছে শুধু। সে ঝাড়ি মেরে তাকবীরের হাত সরিয়ে দেয়। তাকবীর চিৎকার করে কাঁদছে আর অঝরে বলে যাচ্ছে সিলিং এর দিকে তাকিয়ে, আমার কেউ নাই গো এলাকাশি। তুমি কোথায় গেল এলাকাশি? ফিরে এসো না, আমাকে এভাবে মেরো না তুমি। ফিরে এসো প্লিজ, একটুখানি কাছে এসো, একটু চোবো না আমি তোমায়। দূর থেকে শুধু বলে যাও তুমি ভালো আছো। যতটা ভালো থাকলে মানুষ অতীত ভুলে যায়। ঝাপসা দৃষ্টিতে হঠাৎই ভেসে উঠল এলিজাবেথের পদ্ম কমল হাসি। সে হাসি যেন বিষ মাখানো তীরের মতো গিয়ে বিঁধল তাকবীরের বুকে। ক্ষতে নতুন আঘাত, অতিরিক্ত রক্তক্ষরণের জন্য শরীর রীতিয়ে যাচ্ছে। চোখের সামনে এলোকেশি বসে আছে, নির্লজ্জের মতো হেসে যাচ্ছে। রাগ হয় তাকবীরের, চোখ শক্ত হয়। এত কষ্ট দিয়ে কেউ এভাবে হাসে। কিছুক্ষণ ঘৃণাও আসে ভেতর থেকে। এতটা স্বার্থপর কি আদৌ হওয়া সম্ভব? তাকবীরের চোখে আবারও বন্যার জলে প্লাবিত হয়। সে তীব্র বিতৃষ্ণা এলোকেশি নির্লজ্জ বেহায়াপনা হাসির দিকে তাকিয়ে গলা ফাটিয়ে বলল, আচ্ছা আমি বলছি, সবার সামনে বলছি, তোমরা শুনে রাখো, প্রেম পাপ, প্রেম মানে স্বেচ্ছাকৃত মৃত্যু, প্রেম ধ্বংস। এলাকাশি তুমি ধ্বংসবতী। এবার আর নিজেকে সংযমে রাখতে পারল না রিচার্ড। চোখের উল্কার মতো ঝলক দিয়ে উঠল পৈশাচিক হিংস্রতা। ক্ষুদ্র পাকের মতন চেপে ধরল তাকবীরের কণ্ঠনালী, এতটাই শক্ত করে যে তাকবীরের শূন্যেই উঠে নরপশুর মতো গর্জন দিয়েই বলল, খবরদার, আমার বউয়ের নামে একটাও বাজে কথা বলবি না, জিভ টেনে ছিঁড়ে ফেলবো। এই সূর্যকে রিচার্ড নার্সের চোখের ইশারা করলো। তারা মাপলা কৌশলে তাকবীরের শরীরে ইঞ্জেকশন পুশ করে দেয়। সঙ্গে সঙ্গে তীব্র এক ঝাঁকি খেলো তাকবীরের শরীর। রিচার্ড ছেড়ে দিল তাকবীরের গলা। হঠাৎ তাকবীর জাপটে ধরল রিচার্ডকে। প্রথমবারের মতো ভাইকে জড়িয়ে ধরে অবুঝ আবদার করল, ভাই, এই জীবনটা আর ভালো লাগছে না, আমাকে মরতে দে তোরা, আমি মরতে চাই, খুব ক্লান্ত আমি। চমকে উঠল রিচার্ড। অজানা উদ্বেগে চেপে বসলো ভিতরে। শরীরে রক্ত চলাচল তীব্র হয়ে উঠে তার কম্পিত দৃষ্টি ফেলো দুর্বোধ্য তাকবীরের উপর। পা যেন জমাট বাঁধা ভারী সীসার মতো, নড়ছে না। বা হাতটা ছুটে যেতে চাইছে কোকড়া চুলের মসৃণ ভাঁজে। ক্রোধে রিচার্ডের চোয়াল খেপে ওঠে। তীব্র এক ধাক্কায় তাকবীরের মাথা বালিশের উপর ফেলে হনহনিয়ে বেরিয়ে গেল। নার্স আশ্চর্য হয় রিচার্ডের এই আচরণে। মধ্যবয়স্ক লোকটার খুব মায়া হয় তাকবীরের মায়া ভরা চেহারার দিকে তাকিয়ে। তাকবীর ইতিমধ্যে ঘুমের রাজ্যে তলিয়ে যাচ্ছে। অস্পষ্ট ভাষায়, অস্পষ্ট স্বরে কি যেন গুনগুন করছে। লোকটা তাকবীরের মাথায় হাত বুলিয়ে দিয়ে ইতালিয়ান ভাষায় বলল, কষ্ট পেও না, সৃষ্টিকর্তার কাছে প্রে কর, তিনি নিশ্চয়ই তোমার কথা শুনবে। কারো দোয়া ফিরিয়ে দেন না তিনি। তাকবীরের মানসিক অবস্থা ভালো না। সে নিজেও জানে না কি আচরণ করছে সে। তাকবীর আধো ঘুমে স্বাগতিককে বিড়বিড়াল, দোয়া ওদের জন্য না, কখনো না। আমি কখনো ওদের মাফ করব না। আমার বদ্ধ ছায় ওদের লেগেই থাকবে ওদের জীবনে চিরদিন। এই দুইটা মানুষ, একজন আমার রক্তের ভাই আর একজন আমার ভালোবাসা। ভাইয়ের ষড়যন্ত্রের কাঠে জড়িয়ে আমায় ছড়েছে নরকে, আর সে মেয়েটা ভালোবাসার আগুনে ফেলে আমি পুড়িয়ে ছাই করে দিয়েছে। যেভাবে ওরা আমার মন ভেঙেছে না, আমি খোদার কাছে চাই, খোদা যেন ওদের মনকেও সেই রকম ভেঙে দেন। ওরাও কাঁদবে, ওরাও ছটফট করবে আমার মতো, ঠিকই আমার মতো। এভাবে কিছুক্ষণ গুনগুন করতে করতে অবশেষে নিস্তেজ হয়ে ঘুমিয়ে পড়লো তাকবীর। পাশে দাঁড়িয়ে থাকা নার্সটি এক দীর্ঘ ফোঁস নিঃশ্বাস ফেলে নিঃশব্দে বেরিয়ে গেল। রিচার্ড তখনও দাঁড়িয়ে ছিল দরজার পাশে। সবটা শুনেছে সে, প্রতিটি কথার ভার তার ভ্রু কুঁচকে দিয়েছে। হঠাৎ যেন মস্তিষ্কে বিদ্যুৎ খেলে গেল। চোখ দুটো লালচে হলো, কণ্ঠে ছড়ে পড়ল শীতল দৃঢ়তা।
রিচার্ড সঙ্গে সঙ্গে মোবাইল বের করে লুকাসকে ফোন করলো। কল রিসিভ হতেই প্রশ্ন ছড়ে, জেমসকে শেষ কোথায় দেখা গেছে? সিলিসি ভিজে বস। আমি এক্ষুনি আসছি, গেট রেডি বয়েস। রিচার্ডের পায়ের নিচে করিডোর কেঁপে উঠল। লম্বা লম্বা কদম যেন আসন্ন ঝড়ের প্রথম ধাপ। মেট্রো স্টেশন, চারপাশে মানুষের ভিড় আর মেট্রো চাকা ঝনঝন শব্দে মুখরিত চারিদিক। তাকবীর ল্যাংচে ল্যাংচে ক্র্যাচে ভর দিয়ে এগিয়ে এসে বসলো প্ল্যাটফর্মের নিচে। গা দিয়ে চুয়ে চুয়ে নামছে ঘাম। কাপা হাতে ধরে আছে এলিজাবেথের প্রিন্ট করা ছবি। আজ 7 দিন হলো হাসপাতাল থেকে পালিয়েছে সে। বিকেলে যখন নার্স তাকে লনে হাঁটতে বের করতো, একদিন আচমকা তাকবীর তাকে আঘাত করে ছিনিয়ে নেয় নার্সের ফোন আর মানিব্যাগে ছিল সামান্য কিছু টাকা। সেই টাকা দিয়েই প্রথমেই এলিজাবেথের একটি ছবি সংগ্রহ করে তাকবীর। তারপর তা প্রিন্ট করে শহরের অলিতে গলিতে সেটে দিতে থাকে নিখোঁজের পোস্টার। 2 দিনের মাথায় সব টাকা ফুরিয়ে যায়, আর কিছু নেই তার, না মাথা গোজার ঠাঁই, না খাওয়ার ব্যবস্থা। তাকবীর তখন আশ্রয় নেয় মেট্রো স্টেশনে, রূপ নেয় এক অসহায়ত ভিক্ষুকের। দিনভর স্টেশনে বসে ভিক্ষা করে, রাতভর এলিজাবেথের পোস্টার ছাপায়। সারাক্ষণ সে চোখে রেখে থাকে সেই নার্সের ফোনের পর্দায়, এ আশায় যদি কোথাও থেকে কোনো খবর আসে, যদি কেউ বলে তোমার এলোকেশিকে খুঁজে পাওয়া গেছে। কিন্তু না, ফোন আসে না, এলোকেশু ফিরে আসে না। অবহেলায় দাড়িগুলো বেশ বড় হয়ে উঠেছে। স্বভাবের মতোই অবয়বটাও আজ পাগলের রূপ নিয়েছে। তাকবীর মেট্রোর একেবারে কিনারে গিয়ে দাঁড়ায়, হাতে জ্বলন্ত সিগারেট, চোখে অনাহারের খচখচে ছাপ। একটা মেট্রো এগিয়ে আসছে দ্রুত গতিতে। হাওয়ায় তার কুকড়ে যাওয়া চুলগুলো এলোমেলোভাবে উঠছে। চারপাশে চাকার ঝনঝন শব্দ। এই তো সুযোগ গলা ছেড়ে চিৎকার করার। তাকবীরও তাই করলো। হঠাৎ 2 হাতে খামচে ধরলো চুল, অন্ধকারে গলা ছেড়ে চিৎকার করলো। আজও প্রতিদিনের মতো কেউ শুনল না তার চিৎকারটাও মিলিয়ে গেল মেট্রোর শব্দের ভেতরেই। তাকবীর ক্লান্ত হয়ে নিচেও হয়ে বসে পড়লো প্ল্যাটফর্মের এক পাশে, হাঁপাচ্ছে, নিঃশ্বাসে বিষাদ আর ধোঁয়ার গন্ধ। ঠিক তখন একজোড়া কাপা কাপা পা হাত টেনে রাখে তার কাঁধে। চমকে ওঠে তাকবীর, তাকায়। সেই লোকটা বয়োজ্যেষ্ঠ, নিঃসঙ্গ। প্রতিদিন ঠিক এই সময়ে স্টেশনে আসে সে, বসে থাকে অনর্থক। তাকবীর খেয়াল করেছে লোকটা খুব সহজে মিশে যেতে পারে। এই কদিনই সে শুনে নিয়েছে তাকবীর সমস্ত না বলা কষ্ট। আজও অমায়িক হাসি দিয়ে বললেন, এক মেয়ের জন্য আর কত অপেক্ষা করবে বাবা? যে হারিয়ে গেছে তাকে হারিয়ে যেতে দাও, সেটাই উত্তম। তাকবীর কুয়াশাচ্ছন্ন চোখে নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে থাকে লোকটার দৃষ্টিতে বড্ড অবুঝপানা। শেষ টিকিট না পেয়ে ক্লান্ত হয়ে পড়া মানুষ যেমন গা এলিয়ে দেয়, ঠিক তেমন করে তাকবীর মাথা নাড়ল। মাথা রাখলো পৃথ্বীসম লোকটার উরুতে। নিদারুণ ভাঙা কণ্ঠে বলল, তার দেহে অন্যের স্পর্শের চিহ্ন দেখেও তাকে ছাড়তে পারেনি। আর আজ যখন সে নেই, আপনারা তাকে ভুলে যেতে বলছেন? যে ছিল আমার সব, তাকে ভুলে থাকা কি করে সম্ভব? কিভাবে বাঁচবো আমি বাঁচার উৎস ছাড়া? চুকরে উঠল সে। নিপাট ভদ্রলোক চমকে উঠলেন, আশ্বাস মাখা গলায় বললেন, পুরুষ মানুষও কাঁদে? তাকবীর ক্লান্তির ভারে নুয়ে পড়া মাথা তোলা ছলছল চোখে তাকালো লোকটার বিস্ময় ভরা মুখের দিকে। কান্নার তোর বেড়ে গেল তার। ফেসফেসে কঞ্চে বলল, হ্যাঁ, ছেলেরাও কাঁদে। ছেলেটা যখন সবচেয়ে প্রিয় জিনিসটা হারিয়ে ফেলে, তখন তারাও কাঁদে, ভেঙে পড়ে, মরতে চায়। কিন্তু আমি মরতে চাই না। আমি শুধু আমার এলাকাকে চাই, আর কিচ্ছু লাগবে না আমার। ভিন্ন সংস্কৃতির লোকটা তাকিয়ে রইল তাকবীরের দিকে, চোখে এক অদ্ভুত বিস্ময়। সেটা এভাবে কাঁদে কিভাবে? নিঃশ্বাস জড়ানো কণ্ঠে লোকটা বললেন, সে তো তোমাকে ভালোবাসেনি, তবুও এতটা ভালোবাসো কেন? তাকবীর হালকা কাপা গলায় বলল, লোকটা ভালোবাসা না পেয়ে আমার এই দশা। ভেবে দেখুন, পেলে কি হতো। মানব জীবন একটা সময় পর বুঝে নেয়, সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। তার দৃষ্টির আলিঙ্গনে যদি হৃদয় ঢেউ ওঠে, তাহলে তার স্পর্শ পেলে তো আমি গলেই যেতাম। তাই তো তিনি সিদ্ধান্ত নিলেন তাকে দূরে রাখবেন। রাত চুপ করে গেল। কথাগুলোর ভারে বোধহয় শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল তার। তিনি বেরিয়ে আসতে চাইল এই গভীর কথার ঘূর্ণি থেকে।
হঠাৎ বলল। একটা গান হোক ইয়াং ম্যান। তাকবীর চোখের জল ভেজা হাসিতে মাথা নেড়ে সায় দিল। প্রতিদিনের মতো ভদ্রলোকের অনুরোধ, একটা গান। এই পৃথিবীতে যার আপন বলতে কেউ নেই, কেউ নেই যার কণ্ঠ শুনে দুঃখ বোঝে। তাই তো তাকবীর কখনো ফেরায় না তাকে। গান ধরল সে মন থেকে, ভেতরে তীব্র অনুভূতি থেকে। এই অবেলায় তোমারই আকাশে নীরব আপোষে ভেসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখ, কখনো দেখায়নি তোমায়। কেউ কোথাও ভালো নেই যেন সে, কতকাল হাতে হাত অবেলায়, কতকাল আর ভোর অবসন্ন বিকেলে ভেজা চোখ দেখায়নি তোমায়। ভদ্রলোক প্রতিদিনের মতোই মুগ্ধময়, মুগ্ধতায় তাকায় তাকবীরের কাছে চাপড়িয়ে বলা। তোমার গানের লাইনগুলো দিয়ে একটা উপন্যাস লেখা যাবে ইয়াং ম্যান। তাকবীর হাসল, হেসে গা এলিয়ে দিল স্টিলের বেঞ্চিতে। পাপা দৃষ্টিতে শুনেছে, সে গান গাইতেই থাকলো। तेरे दिल ने चुन लिया ने मेरे दिल दिया रहा, तू जो मेरे नाल तू रहता, तुर पे मेरी आसा, जीना मेरा जीना मेरा है उड़ा तेरा की मकरा, तू कर एतवार मेरा, मैं करा इंतजार तेरा, तू दिल तू यूं जान मेरी, मैं तेनू समझावा की ना तेरे बिना लगदा जी, ओ मैं तेनू समझावा की ना तेरे बिना लगदा जी, तू की जाने प्यार मेरा, मैं करा इंतजार तेरा, तू दिल तू यूं जान मेरी, जान मेरी, जान मेरी। সমুদ্র তীরে সারি সারি দিয়ে দাঁড়িয়ে আছে কালো পোশাক পরিহিত একদল সশস্ত্র মানুষ। প্রত্যেকের চোখে মুখে সতর্কতা, হাতে ঝলসানো অস্ত্র। উত্তাল সমুদ্র জলে ভাসছে অসংখ্য জাহাজ, দিগন্ত রেখা ছুঁয়ে যেন এক অশান্ত যুদ্ধ জাহাজ বহর। জেমসকে সর্বশেষ দেখা গিয়েছিল এই দ্বীপে। রিচার্ড এখন নিশ্চিত এলিজাবেথ কোথাও এখানেই বন্দী, হয় স্থলে নয় জলে। শুরু হয়েছে চিরুনি তল্লাশি, জঙ্গলে নামানো হয়েছে বিশেষ বাহিনী, আর সমুদ্রে নিখুঁত অনুসন্ধানে ডুবুরির দল। গভীর জঙ্গল থেকে ভেসে আসছে কুকুরের চিৎকার, আকাশে চক্কর দিচ্ছে হেলিকপ্টার, বাতাসে ভেসে আসছে আতঙ্ক। সমুদ্রের মাঝখানে একটি জাহাজে দাঁড়িয়ে রিচার্ড। 8 দিন ধরে রিচার্ড জলে এক মুহূর্তের জন্য বা ডাঙায় পা রাখেনি। সময় যত গড়াচ্ছে ততই তার ধৈর্যের বাঁধ ভাঙছে। রিচার্ডের পাশে নীরব উদ্বেগে দাঁড়িয়ে আছে লুকাস, তার চোখে চিন্তা ছায়া। হঠাৎ একটি নিউক্লিয়ার সাবমেরিন সমুদ্র পৃষ্ঠে ভেসে উঠল। রিচার্ডের ভ্রু কুঁচকে চোখ থেকে দূরবীক্ষণ সরিয়ে লুকাসের দিকে তাকাতেই লুকাস চোখ টিপল। বুকের ভেতর এক অজানা শঙ্কা দলা পাকিয়ে উঠল রিচার্ডের। লুকাস হেসে পড়ল। ভুল না হলে ম্যাম এইটার ভেতরেই আছে। কিছুদিন আগে সমুদ্রের গভীরে পাঠানো সাবমার্সিবল ক্যামেরাতে প্রথম এই সাবমেরিনটির অস্তিত্ব ধরা পড়ে। প্রথমে কিছুটা সন্দেহ থাকলো, পরবর্তীতে আরেকটু গভীরে পাঠানো রেকর্ডিংয়ে নিশ্চিত হওয়া যায় সাবমেরিনটি কোনো দুর্ঘটনার কারণে নয়, ইচ্ছাকৃতভাবে জ্যাম করে আটকে রাখা হয়েছিল যেন সেটি উপরে উঠতে না পারে। আশ্চর্যজনকভাবে ভেতরে কোনো পাইলটের অস্তিত্ব পাওয়া যায়নি। লুকাস তখনই ধারণা করে এলিজাবেথকে এটার মধ্যে লুকিয়ে রাখা হয়েছে। তবে খবরটা সে
তখনই রিচার্ডকে জানায়নি, চেয়েছিল সারপ্রাইজ দিতে, পরে কৌশলে পাঠায় বিশেষ রিমোট চালিত রোব এবং প্রশিক্ষণ ডুবুরির দল, যারা সাবমেরিনের অক্সিজেন পৌঁছায়, হ্যাচ খোলে এবং উদ্ধার প্রক্রিয়া শুরু করে। সাবমেরিনটি যখন ভেসে ওঠে তখনই পুরো ঘটনাটা স্পষ্ট হয়। রিচার্ড অপেক্ষা করে এক মুহূর্ত, চোখে মুখে অভিব্যক্তি ফুটে ওঠার এবং ভাবান্তরের সুযোগ না দিয়ে সোজা সে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে। সাঁতরে গিয়ে পৌঁছায় সাবমেরিনের কাছে। ভাগ্য সহায় ছিল, হ্যাচটি খোলাই ছিল। লুকাসের কৌশলী পরিকল্পনা বিস্মিত হয়ে রিচার্ড নিঃশ্বাস আটকে সাবমেরিনের ভিতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকেই সে ভিতরে থেকে হ্যাচটি বন্ধ করে দেয়। বাকি পৃথিবী থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ছুটে যায় তার নিজের পৃথিবীর কাছে, দুর্নিবার এক আকর্ষণে। ন্যাসো সেদিন ঠিক বলেছিল, শি ইউ এনাফ স্ট্রং না, শি ক্যান সেভ হারসেলফ। এলিজাবেথ নিজেকে মুক্ত করতে না পারলেও পেরেছে নিজেকে বাঁচিয়ে রাখতে। শুধুমাত্র তার একটি কথার মাধ্যমে জেমস কবেই এলিজাবেথকে মেরে ফেলতো, কিন্তু সে পারেনি। সে তার অজান্তে এলিজাবেথের বুদ্ধি ধোকায় পড়েছিল। এলিজাবেথের কথাটা ছিল এমন, তুই নিজেকে রাজা ভাবলেও এই রাজ্যের রানী আমি। যদি নিজেকে সত্যিকারের রাজা প্রমাণ করতে চাস তবে আমাকে বাঁচিয়ে রাখ। আমার রাজা ঠিকই আমাকে বাঁচিয়ে নিয়ে যাবে। যদি সে না আসে তার রানীর জন্য, তবে তোকে রাজা মেরে সারা জীবন তোর বন্দিত্ব করব আমি। সেই থেকে শুরু এলিজাবেথের কারাবাস। সেই দিন থেকে সূর্যের মুখ আর দেখা হয়নি। বাইরের জগৎ যেন এক বিস্মিত স্মৃতি। বুকে চেপে বসা অস্থিরতা আর ছটফটে মনটা শুধু জানতে চায় সে কেমন আছে, কিভাবে কাটছে তার দিন, নিজেকে কিভাবে সামলাচ্ছে। হঠাৎই দপ করে কিছু পড়ার শব্দে চমকে উঠে এলিজাবেথ। তাকে দেখে রিচার্ড, চোখে বরাবরের মতো একরাশ কাতরতা, কণ্ঠটা কাঁপছে। সে তাকে ডাকে, রেড। এলিজাবেথ চুপ। আজ আর প্রতিক্রিয়া নেই, মুখ ফিরিয়ে নেয়। সে আর কোনো ধোকার কাছে নথি স্বীকার করবে না। রিচার্ড আবার ডাকে, গলা ভেজা। জান। এবার অভিমান যেন আরো ঘন হয়ে ওঠে, চোখে ছলছল জল। হৃদয়ের গভীর থেকে আহ্বান আসছে, ছুটে যাওয়ার। আজ যেন ভেঙেই পড়েছে মনটা। ইচ্ছে করছে ছুটে যায় তার কাছে, কিন্তু যদি আবার হারিয়ে যায় বাতাসে, তলিয়ে সমুদ্রের অতল তলদেশে। রিচার্ডের গলা আবারও এবার কেঁপে ভেতর থেকে, আমার হৃদয় রানী। এলিজাবেথ নীরব, একটু না নড়েই থাকে। রিচার্ড আবার, জান রে। কোনো সাড়া নেই। মাই ফাকিং ডার্ক রেড। শব্দগুলো চিরচেনা, কোমল আকুল, তবুও এলিজাবেথের ঠোঁট নড়ে না। মাই গর্জিয়াস লেডি, ওয়াইফি, হানি। একটার পর একটা ডাক, একটার পর একটা নাম, তবুও নিসাড়া। রিচার্ডের চোখ শক্ত হয়ে আসে। এবার গলার সুর বদলায়, হেই রাশিয়ান। তবু এলিজাবেথ নৃত্য, মুখ ফিরানোই থাকে। রিচার্ড এবার আর সহ্য করতে পারে না। তাতে ধস চেপে চিবিয়ে চিবিয়ে বলে, এই আল্লাহর বান্দি, এই জবাব দে। নীরবতা, নিঃশব্দ কান্না, শেষবারের মতন। রিচার্ড হাল ছেড়ে দেয় না, মৃদু গলায় যেন এক নিঃশেষে প্রার্থনায় ডাকে, এলিজান। চমকে উঠে বসে এলিজাবেথ। কয়েক সেকেন্ড নিঃশ্বাস আটকে থাকে তার। ধীরে মাথা ফেরায়, কাঁপতে থাকে চোখের পাতা। রিচার্ড দাঁড়িয়ে দু হাত বাড়িয়ে দিয়েছে তার দিকে। বুকটা ভারী হয়ে আসে এলিজাবেথের। এটা কি সত্যি নাকি স্বপ্ন? রিচার্ড মাথা নাড়ে দুপাশে, মানে এটা সত্যি। হঠাৎই ঝাঁপিয়ে উঠে দাঁড়ায় এলিজাবেথ। এক দৌড়ে ছুটে এসে সশব্দে আশ্রে পড়ে রিচার্ডের বুকে। তার শরীর যেন প্রাণ ফিরে পায় বহুদিন পর। দু হাতে জড়িয়ে ধরে সাপের মতো পেঁচিয়ে ওঠে রিচার্ডের গলায়। রিচার্ডও ওকে চাপটে ধরে তুলে নেয় শূন্যে। দারুণ এক হাড় মটমট শব্দ ভেসে আসে। এ যেন মাঝ নদী থেকে কেউ তাকে টেনে তোলে, আর এলিজাবেথ হু হু করে কেঁদে ফেলে। তৃষ্ণার্ত দুটি বুক যেন উষ্ণতায় ভরে ওঠে। মিটার চোখ জলে ভিজে যায় রিচার্ডের কাঁধ। রিচার্ড নিঃশ্বাস আটকে মুখ গুজে রাখে তার চুলে। হঠাৎ সে হাঁপাতে থাকে। এলিজাবেথকে নামিয়ে বুকে মাথা রাখে শক্ত করে, আঁকড়ে ধরে কাঁপা কাঁপা গলায় বলল, এখানে মাথা রাখ এলিজান, এখানে। এই জায়গাটা ব্যথায় মরে যাচ্ছে। এলিজাবেথ মাথা রাখে তার বুকের পটে, দু হাতে আঁকড়ে ধরে পেট। এই বিরহ, এই যন্ত্রণা সব যেন মিটে যায় এক নিমিষে। মেয়েটা কাঁদতে কাঁদতে বলে, আপনি এত দেরি করলেন কেন? আমি কিভাবে বাঁচতাম?
আপনাকে ছাড়া। রিচার্ডের চোখ লাল চকচকে। এলিজাবেথের কাঁধে মুখ গুজে ফিসফিসি বলে, সরি জান, খুব করে সরি। দুজনেরই নিঃশ্বাস তীব্র গভীর হয়। হঠাৎ রিচার্ড শক্ত করে ধরল এলিজাবেথের চোয়াল। কোনো অবকাশ না দিয়ে চুমু খেতে থাকে এলোমেলো, উন্মুক্ত, উদ্ভ্রান্ত ভাবে। চিবুক থেকে গলা, গলা থেকে চোখের কোণ, মুখ জুড়ে এক চুমুর বৃষ্টি। এলিজাবেথ কিচ্ছু বলে না, চোখ বুজে নিঃশব্দে অগাধ ভালোবাসা শুয়ে নেয়। দুহাতে জড়িয়ে ধরে স্বামীকে, ঠিক যেমন করে ধরা হয় প্রিয়জনকে এক চিরন্তন মুহূর্তে। আর তাতেই পেরিয়ে যায় কিছু অপার অপূর্ব মুহূর্ত। ক্লান্ত দুটি শরীর ভেঙে পড়ল রিচার্ডের কোলে। এলিজাবেথ মাথাটা সুবিস্ত, শক্তপোক্ত, সুঠাম বুকের উপর রাখা। হঠাৎ এলিজাবেথ মাথা তুলল, রিচার্ডের চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে প্রশ্ন তুলল, আপনার চোখগুলো তো একদম তাজা তাজা, নিদ্রাহীন, একটু মনে হচ্ছে না। আপনি কি আমার জন্য একটু কান্না করেননি? রিচার্ড ফ্রি কুচকালো পরক্ষণে, রু হেসে দু হাতে কোমর জড়িয়ে ধরে বলা, কান্না করে শুধু শুধু চোখের পানি নষ্ট করব কেন সুইটহার্ট? এগুলো তো তোমার জন্য রেখে দিয়েছি, যে তোমাকে ফিরে পেয়েছি। এখন ধীরে ধীরে সব সাপ্লাই। মাঝপথে বিপত্তি ঘটালো নরম তুলতুলে দুটো হাত। লজ্জায় আর তো রমণী চোখ রাঙে হতাশাগ্রস্ত কণ্ঠে বলল, আপনি আর ভালো হলেন না রিচার্ড কায়নাত। রিচার্ড মুখের উপর থেকে হাত সরিয়ে নিল, নির্ভীক অবস্থান থেকেই বলল, রিচার্ড কায়নাত কখনো ভালো হবেও না। সারা দুনিয়ার সামনে বেপরোয়া নিঃশংস গ্যাংস্টার সেজে ঘোরেন, অথচ ঘরে এইসব চিপ চিপ পিক আপ লাইন মারেন। ছি, জাতি জানতে পারলে আমার ইজ্জত আর রক্ষে পাবে না। কি আমি পিক আপ লাইন মারি, তাও আবার চিপ চিপ? তা নয় তো কি? আমি মুখ ফুললে ঠিক থাকতে পারবে তো? মিয়ে গেল এলিজাবেথ, সঙ্গে সঙ্গে কথার স্রোত পাল্টে দিতে চাইল। সত্যিই পারবো না। তার চেয়ে বরং আপনি চুপ থাকুন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখি আমরা। পরিবেশ তো এখন আর শান্তিপূর্ণ থাকবে না মাই ফাকিং ডার্ক রেড। এখন তুমি কাঁপবে, কাঁদবে আর ছটফট করবে আমার থেকে দূরে যাওয়ার জন্য, কিন্তু আমি তোমার 1 ইঞ্চি ছাড়ও দিব না। রিচার্ডের কণ্ঠে পরিবর্তন। এলিজাবেথ তর করে কাঁপতে থাকে লোকটা বেসামাল স্পর্শে। এলিজাবেথের গলা কাঁপছে। কেন? আর আপনি এমন করছেন কেন মিস্টার কায়নাত? ডুব দিব চান। কোথায়? তোমার মাঝে। রিচার্ডের ঠোঁট ধীরে ধীরে তার কণ্ঠের দিকে এগোতে চোখ বুঝল এলিজাবেথ। তার ঠোঁটে তুহিন তুষার স্পর্শে ক্ষণে ক্ষণে কেঁপে উঠে কায়া। খুঁজে পায় ফিরে পাওয়া মানুষটার গায়ের উষ্ণতা। শিহরিত গর্ভস্থ মুহূর্তে হঠাৎই ভেসে এলো রিচার্ডের খাতযুক্ত কণ্ঠস্বর, আমি চাইলেই তোমার শোককে দুঃখের সাগরে ভেসে যেতে পারতাম মাই লাভ। ভেঙে চুরে নিজেকে প্রকাশ করতে পারতাম, নিজেকে আহত করতে পারতাম, কিন্তু এতে করে কি হতো? কেউ কি আমার কষ্ট খানিকটা নিয়ে আমাকে হালকা করতে পারতো? আমি ভেতরে ভেতরে ভেঙেছি, কিন্তু নিজেকে ঠিক রেখেছি। আমার কিছু হলে তোকে কে বাঁচাতো এলিজান? তোকে রক্ষা করার জন্য হলেও যে শেষ পর্যন্ত আমাকে থাকতে হতো। এলিজাবেথের চোখ ভিজে আসা শিরশিরে অনুভূতিতে নিবু চোখে চাইল সমুদ্র নীল চোখে। দুটো খাতযুক্ত দৃষ্টি মিলে গেল। তাদের ঠোঁটের কোণে শান্তি প্রশান্তিময় হাসির অস্পষ্ট ঝলকানি। এলিজাবেথ দু হাতের আঁচলায় চেপে ধরল রিচার্ডের দুটোই গাল। আপনি আমাকে এতটা ভালোবাসেন মিস্টার কায়নাত? বলল। রিচার্ড ওর মাথাটা বুকের সাথে চেপে ধরে চিরায়ত গভীর গলায় বলল, তোকে আমি এতটা ভালোবাসি যে কখনো যদি এমন হয় যে তোর রক্তের কেউ তোর জন্য বিপজ্জনক, আমি তাকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করব না এলিজান। আই লাভ ইউ রিচার্ড কায়নাত। আই লাভ ইউ রেড। গাড়িটা ছুটে চলেছে শহরের দিকে। এলিজাবেথের রিচার্ডের বুকে মাথা রেখে নিঃশব্দে শুয়ে আছে। রিচার্ডের চোখ জানালার বাইরে, অথচ মস্তিষ্কের ভেতরে একদম অন্য কিছু ঘুরপাক খাচ্ছে। হঠাৎই সে এলিজাবেথের মাথা দু হাতে তুলে নিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করল, ওয়েট, জেমস তো পলাতক, তার পক্ষে বাংলাদেশ থেকে তোমাকে গোপনে ইতালি আনা একেবারে অসম্ভব। এলিজাবেথ ধীরে একটা ফুস করে নিঃশ্বাস ফেলে বলল, আমাকে সরাসরি জেটে করে আনা হয়েছিল। রিচার্ড চোখ কুচকে ওঠে, বলল, কি বললে? হ্যাঁ। এলিজাবেথ চোখ বন্ধ রেখে বলল, রিচার্ড জ্ঞান ফেরার সময় কিছু কথোপকথন কানে আসে।
যতটুকু বুঝেছি সরকার ও প্রশাসন সবাই আপনার ওপর রীতিমতো ক্ষুব্ধ। সরাসরি কিছু না করে তারা জেমসের সঙ্গে হাত মিলিয়ে আমাকে কিডন্যাপ করায় আপনাকে দুর্বল করে দেওয়ার জন্য। রিচার্ডের চোখ টনটন করে উঠে রাগে তার চোখ গাঢ় হয়ে আসে। আরেকবার এলিজাবেথের দিকে তাকিয়ে বুঝতে পারে মেয়েটা ভীষণ দুর্বল। ক্ষীণস্বরে কথা বলতেও খুব কষ্ট হচ্ছে। রিচার্ড নিঃশব্দে আবার এলিজাবেথের মাথাটা বুকের সাথে মিলিয়ে রাখে। দীর্ঘদিন পর প্রকৃত আলো হাওয়া ছুঁয়ে যাচ্ছে এলিজাবেথকে। রিচার্ড ধীরে ঘাড় ঘুরিয়ে সামনের দিকে তাকায়, তারপর নিজস্ব ভঙ্গিতে ডাকলো লুকাসকে। লোকা। লুকাসের মুখে কোনো ভাবান্তর নেই, শুধু সামান্য গলা খাকারি দেয় শুধু। এলিজাবেথ ভেতরে অদ্ভুত এক অস্বস্তি জমতে থাকে। মনে হচ্ছে ঝড় আসন্ন, তবুও সে কিচ্ছু বলে না। সে শুধু চোখ বন্ধ করে থাকে, খুব খুব ক্লান্ত। রিচার্ড নিজ হাতে এলিজাবেথের সারা শরীর চেক করেছে, কোথাও কোনো আঘাতের চিহ্ন মেলেনি। তবুও মনটা কিছুদিন মানতে চায় না। এলিজাবেথ শত বারণ করেও তাকে থামাতে পারেনি। রিচার্ড জোর করেই নিয়ে গেল হসপিটালে, করালো ফুল বডি চেক আপ। ডাক্তার জানালো শারীরিকভাবে এলিজাবেথ দুর্বল, তবে বিপদের কিছু নেই, দরকার শুধু বিশ্রাম। রিপোর্ট আসতে সময় লাগবে 12 ঘন্টা। তাই রিচার্ড অপেক্ষা না করে এলিজাবেথকে নিয়ে ফিরে গেল নিজ ম্যানশনে। গাড়ি থামলো ম্যানশনের সামনে। জায়গাটা চেনা, তবুও আজ অচেনা লাগে এলিজাবেথের। সাজানো চারপাশ, আলোর ঝলকানি। হঠাৎ করে মনে হলো সব যেন তারই জন্য। চোখে জল চলে আসে তার। ছলছল চোখে তাকায় রিচার্ডের থেকে। রিচার্ড হালকা মাথা নাড়ল, স্বীকার করলো কিছু না বলে। একটু শীষ বাঁচালো রিচার্ড। ম্যানশনের উপর খাড়া ড্রাগনের দুর্গ থেকে উড়ে এলো এক বিশাল ঈগল, ব্ল্যাক হর্ক। রিচার্ডের পোষা ঈগল সে। ব্ল্যাক হর্ক উড়ে এসে বসলো রিচার্ডের কাঁধে। পাখার ছাপটায় ভয় কেঁপে উঠলো। রিচার্ডকে শক্ত করে ধরে রাখলো এলিজাবেথ। রাজা ও রানীর মতোই তারা প্রবেশ করলো ম্যানশনে। প্রধান ফটকের সিঁড়িতে পা দিতে চাপে এলিজাবেথ। ঠিক তখনই রিচার্ড হঠাৎ করে হাঁটু গেড়ে বসে, তার পায়ের নিচে হাত রাখলো। এলিজাবেথ থমকে তাকালো। রিচার্ড হেসে বলল, আমি রাজা, তুমি রানী। রাজ্য আমার হলেও রাজত্ব তোমার। এলিজাবেথের চোখ বেয়ে গড়ে পড়ল অস্ত্র। কেঁপে কেঁপে পা রাখলো রিচার্ডের হাতের তালুতে। এভাবেই সিঁড়ি পার হলো। লনে পৌঁছতে রিচার্ড কোলে তুলে নিল এলিজাবেথকে। দুপাশে শাড়ি দিয়ে দাঁড়িয়ে আছে রাজপ্রাসাদের গার্ডরা। সাধারণত রাজা রানীর অভিষেক ফুল দিয়ে বরণ করা হয়, তবে তাদের ক্ষেত্রে ভিন্ন। ফুল নয়, তাদের উপর ছোড়া হচ্ছে নোটের পৃষ্ঠে। এলিজাবেথ হেসে ফেল ফ্রিকুজকে সে নাচিয়ে বলল, রিচ ম্যান। রিচার্ডের ছোটে চেনা সেই বাঁকা হাসে। এগোতে এগোতেই বলল, আই অ্যাম রিচ লাইক মাই নেম, রিচার্ড। লম্বা এক শাওয়ার সেরে বেরিয়েছে এলিজাবেথ। ঠিক তখনই রিচার্ড ঝড়ের মতো ছুটে এসে তাকে দেয়ালের সাথে চেপে ধরে। লোকটার চোখে চলচল করছে এক অদম্য পুরুষালী কামনা। হতভম্ব এলিজাবেথ রিচার্ডের চোখ চেয়ে থমকালো। ও চোখের গভীরতা দৃষ্টিতে পুরো তলিয়ে গেল। রিচার্ড তৃষ্ণার্ত কণ্ঠে ফিসফিস করে বলল, জান, তুমি ঠিক আছো তো? আজ একটু বেপরোয়া হলে সামলাতে পারবে আমায়? আমার একটা বাচ্চা চাই, এলিজান। এলিজাবেথ শুষ্ক গলায় ছোঁক গেল। সে এখন পুরোপুরি সুস্থ নয়, তবুও এই মুহূর্তে ফিরে দিতে ইচ্ছে করে না। লোকটার চোখে যে চাহনি, সে চাহনির কাছে আত্মসমর্পণ না করে থাকা যায় না। এই দীর্ঘ শূন্যতার পর তারও খুব করে চাই লোকটাকে। সে মুখ খুলে কিছু বলতে যাবে, ঠিক তখনই রিচার্ডের ফোন বেজে ওঠে। রিচার্ড বিরক্তি ভঙ্গিতে ফোনটা কানে নেয়। ওপাশ থেকে ভেসে আসে নাসর গলা। বস, আপনার ওয়েডিং গিফট রেডি। শিকার নিজেই খাঁচায় ঢুকে পড়েছে। রিচার্ডের চোখ মুহূর্তে বদলে যায়। কোমলতা মিয়ে গেল, সেখানে জেগে ওঠে হিংস্র পৈশাচিক এক আগুন। এই এক মুহূর্ত ব্যয় না করে এলিজাবেথের কপালে শব্দ করে একটা চুমু খায়। অতঃপর মৃদু হেসে বলে, রেস্ট করো জান, আমি আসছি। বলে ঝড়ের গতিতে বেরিয়ে গেল এলিজাবেথ। হতবিহ্বল, ঠোঁট কাঁপে, কিছু বলতে চায় কিন্তু গলায় যেন শব্দ জোটে না। এলিজাবেথের স্তব্ধ চোখে তাকিয়ে থাকে রিচার্ডের হাতে সদ্য তৈরি হওয়া কাটা দাগটার দিকে। সেটা কিছুক্ষণ আগেও ছিল না, একদম নতুন কাঁচা। চেক আপের সময় কিছু সময়ের জন্য হঠাৎ নিরুদ্দেশ হয়ে গিয়েছিল রিচার্ড। ফিরে এসেও কিচ্ছু বলেনি। তবু এলিজাবেথ জানে এই নিঃশব্দ ক্ষত কোনো সাধারণ কাহিনী নয়। এর পেছনে আছে রক্তমাখা এক অধ্যায়।
কারোর গা শিউরে ওঠার মতো মৃত্যু দৃশ্যপট চিগি প্যালেসের রম। ইতালির ক্ষমতার কেন্দ্রস্থল নিরাপত্তায় সুরক্ষিত, অথচ নিঃশব্দেই ঢুকে পড়ে রিচার্ড। নির্মম এক পরিকল্পনা করে, অতঃপর নিখুঁত প্রতিশোধ, নৃশংস প্রতিশোধ। প্রাইম মিনিস্টারের ঘরের দরজা বন্ধ। রিচার্ড সবিনয়ে চেয়ারেই বসায় তাকে, তারপর উঠে গিয়ে লোকটার বুকের উপর চেপে বসে অপলক তাকিয়ে থাকে। এরপর ধীরে ধীরে ঠান্ডা মাথায় চুল একের পর এক কোপ চালায় বুকে। রক্ত ছিটকে এসে লাল করে দেয় দেয়াল, মেঝে আর রিচার্ডের হাত। এক কোপে ছুরি পিছলে গিয়ে হাত কেটে যায়, তবু থামে না রিচার্ড। চারপাশে রক্তের তপ্ত তরঙ্গ, তার মাঝে ভেসে বেড়ায় রিচার্ডের জ্বালাময় হিংস্র স্বর। সরি প্রাইম মিনিস্টার, মাস্ট আই হ্যাভ টু কিল ইউ। অনেক দিন ধরে তো চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন আমাকে শেষ করার। প্রতিবার টের পেয়েছি, আর প্রতিবারই অবুঝ বলে ছাড় দিয়ে গিয়েছি। কিন্তু শালা, তুই তো এবার সোজা আমার জানের দিকে হাত বাড়িয়েছিস। এখন তোকে বাঁচিয়ে রাখলে পাপ হবে আমার। ঘরের বউয়ের দিকে নজর দেওয়া পাপ না, মহাপাপ। থেমে একটা তীব্র হাসি হেসে রিচার্ড ফিসফিস করে বলল, শি ইজ মাই লেডি, মাই ওয়াইফ, গ্যাংস্টার ওয়াইফ। এতটা সাহস দেখানোও ঠিক হয়নি। এলিজাবেথ ফস করে নিঃশ্বাস ফেলল, ধীরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। মস্তিষ্কের ভেতরে বারবার বাজছে রিচার্ডের বলা সেই কথাটা। আমার একটা বাচ্চা চাই এলিজান। অপ্রত্যাশিত ভাবে ছোটে ফুটে উঠল লাজুক একটা হাসে। সে আয়নার সামনে ঘুরে ফিরে নিজের পেটটা দিতে থাকলো। কেমন যেন অদ্ভুত অনুভূতি, অচেনা অথচ নরম। ঠিক তখনই এক মেড এসে রিপোর্টটা একটা খাম হাতে দিয়ে যায়। এলিজাবেথ চুপচাপ খুলে দেখে। প্রথমেই 2 লাইনেই চোখে পড়তে পায়ের নিচে যেন মাটি কেঁপে ওঠে। রিপোর্টটা হাত থেকে ছিটকে পড়ে যায়, ঠোঁটে কেঁপে ওঠে, বুক চেপে ধরে মেঝেতে ভেঙে পড়ল এলিজাবেথ। চোখে জল জমে আসে। ঠিক সেই মুহূর্তেই বেজে ওঠে ল্যান্ডলাইন। সর্বাঙ্গ শিউরে উঠল। হাত কাঁপতে কাঁপতে ফোনটা কানে তুলে এলিজাবেথ। ওপাশ থেকে ভেসে এলো চেনা স্বর। এলিজাবেথ, মাই প্রিন্সেস। তাকে উঠল, চোখে বিস্ফোরিত, ঠোঁটের ফাঁক গলে ছিটকে বেরিয়ে এলো চাপা এক ধ্বনি, মা। 2 ভাই আজ একসঙ্গে নেমেছে শত্রুর শিকারে। অবাক লাগছে? দুজনই তো 2 মেরুর, তাহলে এক হলো কিভাবে? বিষয়টা পরিষ্কার করা যাক। এলিজাবেথের খোঁজ মিলেছে, এই খবর শুধু তাকবীর জানে না, জানে গোটা ইতালি। আর এই খবরের পেছনে যিনি ঢাকঢোল পিটিয়েছেন তিনি রিচার্ড কায়নাত নিজেই। শহর জুড়ে আগুন লাগিয়ে সেই জানিয়েছে এলিজাবেথের সন্ধান পাওয়া গেছে। সেই খবর শুনে তাকবীর ছুটে এসেছে। যখন রিচার্ড ন্যাসোর ফোন পেয়ে তীব্র উত্তেজনা বেরিয়ে যাচ্ছিল, তখনই প্রধান ফটকের সামনে তাদের দেখা হয়। দাড়িতে ঠেকে থাকা মুখ, এলোমেলো কুকড়া চুল আর পাগল পাগল চেহারার তাকবীরকে দেখে রিচার্ড কেবল এক দীর্ঘশ্বাস ফেলেছিল। তারপর আর কোনো কথা না বলে সঙ্গে নিয়ে নেয় তাকেও। রিচার্ডের সাহায্যে পিচবোর্ড থেকে দ্বীপে পা রেখে থাকবে রিচার্ড তাকে আর এক মুহূর্ত সময় না দিয়ে সোজা হাঁটা দেয় ইঞ্চিয়া দ্বীপের সবচেয়ে উঁচু বাড়ির দিকে। তাকবীর ধীরে ধীরে কাটা পায়ে ব্যথার সই পেছন পেছন এগোয়। রিচার্ড ছাদে পৌঁছাতে ন্যাসো চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। রিচার্ডের ভাঁজ পাখির মতন সানালো দৃষ্টিতে ইঙ্গিতপূর্ণ কিছু ইশারা করে চোখে ইস্পাতের ন্যায় ধারালো আধিপত্য বজায় রেখে বেরিয়ে গেল। সিঁড়িতে নেমে আসতে ন্যাসোর চোখে পড়ে তাকবীরকে। ভেতর বিস্ময় জাগলেও সে কিচ্ছু বলে না, নিঃশব্দে চলে যায়। খোলা ছাদের উপর একটি ধাতব টেবিল, তার উপর হাত পা বেঁধে শুয়ে রাখা হয়েছে জেমসকে। রিচার্ড শীতল চোখে শুলের মতন এক উল্কা ঝলক জেমসের দিকে ছুড়ে দিয়ে রাজ হালে রকিং চেয়ারে গিয়ে বসল। চুচুকনে জমে উঠেছে আসন্ন ঝড়ের পূর্বাভাস। তাকবীর সময় নিয়ে এক পায়ে উঠে এলো উপরে। জেমসকে দেখা মাত্র তার পুরো ভ্রু কুচকে উঠল নির্দয় গম্ভীরতায়। তামাটে কপালে পড়ল 2টো অবিচ্ছেদ্য চিন্তার ভাঁজ। ওদিকে জেমস এখনো ছটফট করছে শেষ চেষ্টায়। তাকিয়ে থাকতে যেন ধূসর আলোয় উদ্ভাসিত হলো তার দেহভঙ্গির ভেতরকার অস্পষ্ট আতঙ্ক। কিয়ৎক্ষণ অবুঝ ভঙ্গিতে তাকিয়ে থাকতে আকস্মাৎ মস্তিষ্কের ভেতর খেলে গেল সেই নৃশংস ছক। সম্বিত ফিরতেই তাকবীরের চোখের কৃষ্ণাভ তারা দাউ দাউ করে জ্বলে উঠল অগ্নিশিখার মতন। রাজার হালে পায়ের উপর পা তুলে বসে থাকা দুর্ধর্ষ পুরুষ রিচার্ড কায়নাত। সমুদ্র রাঙা চোখের ইস্পাতের ন্যায় ধারালো আধিপত্য বজায় রেখে ছোচে বাঁকা কপটতা নিয়ে টান দিয়ে ধরে রেখে তাকবীরের উদ্দেশ্যে কণ্ঠে রাশভারী আওয়াজ বহাল রেখে
বলে উঠল। নে, তুই শুরু কর আগে। পুরুষমূর্তি একটু নড়ল না, শুধু গ্রীবা সামান্য বাঁকে শীতল দৃষ্টির এক ঝলকে তাকালো পেছনে, চোখের গভীরে লুকানো ক্ষীণ ইঙ্গিতে যেন নিঃশব্দে কিচ্ছু সেরে নিল আলাপ আলোচনা। ঠোঁট নাড়িয়ে কথা বলার প্রয়োজন ছিল না বোধ হয়। তারপরও আর কোনো সময় ক্ষেপণ নয়। ঠোঁটের কোণে এক পাশে চেপে ধরা কপট হাসি ঝুলিয়ে তাকবির এগিয়ে গেল দানবীয় তীব্রতায়, এক নির্দয় জল্লাদের মতন নিঃশব্দ আক্রমণের সংকল্প নিয়ে। ধাতব টেবিলের উপর জেমসের হাত পা এমনভাবে বাঁধা যে দড়িগুলো মনে হয় মাংসের মধ্যে ঢুকে যাচ্ছে, বাঁধনের জায়গাগুলো রক্তাক্ত হয়ে উঠেছে, দড়ির রংটাও সাদা থেকে লাল বর্ণ ধারণ করেছে। জেমসের মুখ চেপে বেঁধে রাখা, চোখের উপর কালো কাপড় দিয়ে ঢেকে রেখেছে। ছোটার জন্য বারবার ছটফট করছে, কিন্তু এতে লাভ তো হচ্ছেই না, বরং ব্যথা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তাকবীর ধীরে ধীরে এগিয়ে আসে, গ্রীষ্ম বদনে কোনো ভঙ্গি নেই, কেবল নির্লিপ্ত শীতলতা। পাশে বসে থাকা রিচার্ড সিগারেট ধরালো, গাল ভর্তি ধোঁয়া মাঝে মাঝে আকাশমুখী হয়ে নির্গত হচ্ছে। সেই ধোঁয়া কুয়াশার মতো চারিপাশে পাক্ষে ছড়িয়ে পড়ল। ঠোঁটের কোণে হালকা তাচ্ছিল হাসি অটল ভঙ্গিতে লেপটে থাকলেও মুখমণ্ডল একদম শীতল, হিমালয়ের বরফের ন্যায়। বহুমুখী দৃষ্টিতে বোঝা মুশকিল ভেতরে আছে কি চলছে। তার স্থির তীক্ষ্ণ বরফখণ্ড দৃষ্টিতে চাক্ষুষ অবলোকন হলো তা যে কারো খাম ছোটাতে ব্যর্থ। সে সাক্ষাৎ উপলব্ধি করবে স্বয়ং মৃত্যুদূত যেন সামনে দাঁড়িয়ে আছে। তাকবীর প্রথমে ছোট্ট একটা ছুরি হাতে নিয়ে ধীরে ধীরে বসে পড়ে জেমসের পায়ের কাছে। বাতাসে তখনও নিকোটিনের বিষাক্ত ধোঁয়া আর ছিন্ন ভিন্ন ধ্বনি ছড়িয়ে আছে। নিঃশব্দে নিখুঁত এক মনোযোগে তাকবীর জেমসের গোড়ালির ঠিক ওপরের দিকে আঙুলের ফাঁক গলিয়ে ছুরির ধার বুলিয়ে দেয়, যেন মগ্ন হয়ে আঁকছে কোনো নকশা। তারপর কোনো সাবধানী ছাড়াই এক আকস্মিক আঘাতে রগগুলো কেটে ফেলে গোড়ালির একটা কাজ ফেটে যাওয়ার মতন চিরচির শব্দ হয়। জেমসের মুখ বিকৃত হয়ে ওঠে যন্ত্রণায়, তার শরীর থকথক করে মুচড়ে ওঠে। গোড়ালি থেকে হর করে থকথকে গা খিনখিনে গরম ধাতব ধাতব টেবিলের কলবে ঝরে পড়ে। একটা দানব যেন হঠাৎই গিলে ফেলছে তাকে। ফিনকি দিয়ে ছিটকে আসা রক্ত তাকবীরের জামায় ছিটে ছিটে ভিজিয়ে দেয়, কিন্তু সে নির্লিপ্ত। যার তখনও সেই আগের মতো চুপচাপ বসে সিগারেট টান দিচ্ছে। ধোয়া তার মুখ ঢেকে রাখলো, চোখে এক পশুর মতো নির্লিপ্ততা। সে পাশের চেয়ারটা খিচে এনে দুপা ফাঁক করে বসলো, ঠিক যেন বাচ্চাদের কার্টুন দেখছে, দারুণ উৎফুল্লতার সহিত। চোখে এক ফোঁটা কৌতূহল বা করুণা নেই। তাকবীর নিচু হয়ে জেমসের পায়ের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে পকেট থেকে ছোট্ট এক ব্লেড চিমটি দিয়ে বের করে, রক্ত মাখা আঙুলে সেটি ধরে জেমসের নখের নিচে ঢোকাতে শুরু করে মন্থর করে, অমানবিক ছন্দে। প্রথমে এক চুল, তারপর গভীরে, এরপর আরো গভীরে, তারপর হঠাৎ এক ঝটকায় পুরো নখটাই তুলে আনে। কাঁচা মাংস আর চোষা চোষা স্নায়ুর কাঁপুনি স্পষ্ট হয়ে যায়। সেই দৃশ্যে জেমসের চোখের পাতা কেঁপে ওঠে, আর ঠোঁটের বাঁধন থেকে পেছন থেকে জেগে ওঠে একটা হাহাকারের মতো শব্দ। তার গলা থেকে বেরিয়ে আসতে চায়, কিন্তু মুখ বাঁধা বলে বেরোতে পারে না। 1 2 3 একে একে স্বপ্ন উঠে যায়। তাকবীর যেন গণনা করে এগোয়। বেহিসাবি সে আজ হিসেবি কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে মিস্টার মশাই। প্রতিটা টানে একটুখানি রক্ত ছিটকে পড়ে তাকবীরের গালে। ধূসর পাঞ্জাবিতে জেমস শুধু কাঁপে, ছটফট করে, আর চোখের কিনারা দিয়ে নোনা এক ফোঁটা জল গড়িয়ে পড়ে নৈশব্দে। ঠিক যেমন ভাবে নাইরা গোপন ব্যথা সয়ে যায় নীরবে অগোচরে। এরপর ছুরি তুলে নিল তাকবীর। এবার সে মৃত্যুঞ্জয়ী সংকল্প নিয়ে জেমসের উত্তর দিকে অগ্রসর হয়। নরম অথচ শিকড় গাঁথা মাংসের নিচে খেলা করা স্নায়ুদের ক্যানভাস ছানটা নিখুঁত গতিতে সে ছুরির ধার চালায়। চামড়ার স্তর আস্তে আস্তে খুলে আসে, যেমনভাবে কেউ ফলের খোসা ছাড়ায়। নিচে লালচে মেটের রক্তনালী, সাদা চান চান স্নায়ু সব পরিষ্কার দেখা যায়। জীবন্ত যন্ত্রণা একের পর এক পাঁজরের নিচে উঠানামা করে। জেমসের বুকে
জেমসের বুক উঠতে থাকে ঘন ঘন। ঠোঁটের কোণা থেকে থকথকে লাল রক্ত মিশে গিয়ে গড়িয়ে পড়ে মুখের কাপড়ে। কাপড় ভিজে লাল হয়ে উঠে। তাকবীর কিছুক্ষণ পর উঠে দাঁড়ায়, একটানা রক্তস্নাত হাতে চোখ মোছে রিচার্ডের দিকে তাকায়। তার চোয়া যেন শিলায় খোদাই, ঘাড়ের শিরা ফুলে, শ্বাস ফাড়ে, চোখে আগুনের মতো এক গভীর গা ছমছমে নির্দয়তা। রিচার্ড সিগারেট মাটিতে ফেলে পায়ের নিচে পিষে ফেলে। মুহূর্তেই দুই জোড়া চোখে জ্বলে ওঠে এক হিংস্র চাহনি, ভচ্চ নির্বিকার, হাড় ভাঙা নির্মমতার ভরা চাহনি। তাকবীর এবার ছুরি সরিয়ে রেখে রক্তাক্ত হাত দিয়ে জেমসের ক্ষতগুলোতে সরাসরি চাপ দিতে থাকে। চাপের প্রতিটা স্পর্শে জেমসের মাংস যেন টনটনি করে সিধিয়ে যায়। তার শরীর নিস্তেজ হয়ে আসে, হাত হাত ছুলে পরে, মাথা কাঁপে। কিছুই আর বলার নেই, শুধু মৃত্যু ধীরে ধীরে দম বন্ধ যন্ত্রণার গর্ভে জেগে ওঠে। তাকবীর ধীরে ধীরে জেমসের মুখের কাছাকাছি আসে। তার চোখে তখনও আগুনের মতো এক নিষ্ঠুর তৃপ্তে। ঠান্ডা হাতে মুখের বাঁধন খুলে দেয়, কিন্তু মুক্তির পর মুহূর্ত বেরোয় না। তাকবীর ঝুঁকে দাঁতের ফাঁকে ঠেসে দেয় ছুরির ধার। এক চাপেই দাঁতের গুড়ি চূর্ণ হয়ে ছিটকে পড়ে। একটি তীক্ষ্ণ হাড় ভাঙা শব্দ, রক্তলালা দাঁতের গুঁড়ো মিলে এক বিশ্রী তরল গড়িয়ে পড়ে জেমসের ঠোঁট বেয়ে। জেমসের চিৎকার চেষ্টা করে। রিচার্ড এবার পেছন থেকে ঝাঞ্ঝা গলায় বলে ওঠে, ওকে সম্পূর্ণ মেরে ফেলিস না, কিন্তু বাঁচার মতো শক্তিও রাখবি না। ঠোঁটে তখন শীতল ধ্বংসাত্মক এক হাসে। তাকবীর বুঝে যায় ইশারা, মাথা নিচু করে। ছুরির ফলা এবার সোজা। সে জেমসের চোখের নিচেই বসাতে যায়, একদম স্নায়ুর কাছাকাছি, ঠিক এমন জায়গায় যেখানে ব্যথা চিৎকার ছাপিয়ে আত্মা পর্যন্ত ছুঁয়ে যায়। জেমসের শরীর ছটফটিয়ে ওঠে, গলায় গভীর হেঁচকি ওঠে, কিন্তু ঠিক সেই মুহূর্তে তাকবীর থেমে যায়। ছুরির ধার মাত্র কয়েক কিলোমিটার দূরে রেখে সে দাঁড়িয়ে থাকে। মৃত্যুকে শুধু ঘ্রাণ করায় ছোঁয়ায় না। তারপর মুখ এগিয়ে আনি খুব কাছে, জেমসের রক্ত ভেজা কানের কাছে ফিসফিস করে বলে, এখনো তো অনেক কিছু বাকি, দাঁড়িয়ে থাকার শক্তিটুকু ধরে রাখিস। তাকবীর উঠে দাঁড়ায়, দূরে সরে যায়। জেমস এখন নিছক এক মৃত্যুপ্রায় শরীর, কাঁপে কিন্তু গর্জে না, চোখ খোলা কিন্তু প্রাণ নেই, বেজে আছে শুধু পরবর্তী নিপীড়নের প্রতীক্ষা। রিচার্ড শার্টের হাতা গোটাতে গোটাতে সামনে এগিয়ে আসে। তার চোখে এখন কষায়ের নির্দয় নিষ্ঠা। দৃশ্যটা এমন যে কোনো প্রশিক্ষিত মাংস কাটা কষাই এখন কেবল কাজ শুরু করার আগের প্রস্তুতিতে। তাকবীর চেয়ারে বসে হাঁপাতে থাকে, ডান পায়ের যন্ত্রণায় হাড়ে হাড়ে বাজছে আগুনের স্বর। জেমসের হাত পায়ের দড়িগুলো একে একে খুলতে খুলতে রিচার্ড হঠাৎ ক্ষিপ্ত স্বরে বলল, শিকারী যদি ছটফট আর চিৎকারি না করে তাহলে তাকে মেরে আনন্দটা কোথায় থাকে বল? শেষ দড়িটা খোলার সঙ্গে সঙ্গে যা ঘটল তা ছিল অন্ধকার ইতিহাসে এক নতুন উপাখ্যা। জেমস শরীরের অবশিষ্ট শেষ কণাটুকু শক্তি জড়ো করে হঠাৎ এক ধাক্কায় রিচার্ডকে ছাদের ধারে নিয়ে ঠেলে ফেলে ঝাঁপ দেয় ছাদ থেকে। রিচার্ড পড়ে যেতে যেতে ঝুলে পড়ে, নিজেকে দ্রুত সামলে নিয়ে রেলিংয়ের উপর ঝুঁকে জেমসের এক হাত খামচে ধরে ফেলে। জেমসের ঠোঁটের কোণে লেগে থাকা রক্তের মধ্যেই ফুটে ওঠে এক নির্মম হাসি। সে তেজালো ক্ষিপ্ত স্বরে বলা, মাদার ফাঁকা, তুই কি ভেবেছিস সবসময় তুই জিতবি? না রিচার্ড কায়নাত, না, তুই এ ছাড়বি। তুই কি ভেবেছিস তুই আমাকে ধরেছিস? না না না, আমি নিজে ধরা দিয়েছি তোর ফাঁদায়। আরে আমি তো এমনিতেই মরে যেতাম। আমি কবে থেকে মরতে চাইছি, কবে থেকে আমার মেয়ে কাছে যেতে চাইছি জানিস? আমার লারা বেটা ওখানে একা আছে। তোর হাতে মরলে তোর আত্মাকে শান্তি দিয়ে দেয়া, তোকে জিতিয়ে দেয়া। না রিচার্ড, আজ তা হবে না। আজ আমি নিজেই শেষ চালটা দিয়ে গেলাম। আমার এই আত্ম বলে দেনি তোর মৃত্যুর ঘোনটা বাঁচাবে। শুধু তুই না, তোর ভাইকেও নিয়ে ডুবাবো। সবশেষে হয়ে যাবে এক চালেই। নিজের ধ্বংসের জন্য তৈরি হ লুজার কানা। বিকট আগুন আসছে, আমি শুধু সলতে চালিয়ে দিলাম। তারপর জেমস নিজের হাত ছাড়িয়ে নিতে সে তলিয়ে গেল সমুদ্র গর্ভে। মুহূর্তেই সমুদ্রের স্বচ্ছ নীল পানি রক্ত লাল হয়ে গেল। তার বেশিক্ষণ স্থায়ী হলো না। জেমসের
জেমসের সাথেই হারিয়ে গেল সমুদ্রের তলদেশে। রিচার্ড বিদ্যুৎ স্পর্শের মতো স্তব্ধ হয়ে তখনও ফেনিল জলরাশির দিকে তাকিয়েছিল। তার মাথায় চক্রের মতো ঘুরপাক খাচ্ছে জেমসের বলা শেষ কথাগুলো। কিসের ইঙ্গিত দিয়ে গেল সে? কোন চালের মাধ্যমে শেষ হবে রিচার্ড কায়নাত? ঠিক তখনই পকেটের ভেতর সেলফোনটা প্রাইভেট করল। কানে তুলতে ওপাশ থেকে ভেসে এলো গার্ডের আতঙ্কিত কণ্ঠস্বর। বস, ম্যাম ম্যানশন থেকে বেরিয়ে পড়েছেন। জড়বৎ মূর্তির মতো নিশ্চল রিচার্ডের মস্তিষ্ক। সে বার্তায় হঠাৎ তড়ক করে জেগে উঠল। মূর্তি উপলব্ধি করলো সবটা স্বচ্ছ জলের মতো পরিষ্কার হলো, সবটা তীক্ষ্ণ এক উপলব্ধি। তার হিংস্র দানবের মতন চিৎকার করে উঠল রিচার্ড। দ্যাটস এ ট্র্যাপ, দ্যাটস এ ট্র্যাপ। সাহারা মরুভূমির উত্তাপ মাখা গলায় হুঙ্কার তুলে ছুটে বেরিয়ে গেল রিচার্ড। পেছনে দাঁড়িয়ে তাকবির কিং করতে বিমূর্ত চোখে দেখলো রিচার্ডের প্রস্থান। লোকেশন অনুযায়ী এলিজাবেথ পৌঁছায় এক পুরনো কনস্ট্রাকশন সাইটে। চারপাশে শুধু অপূর্ণ উচ্চ দালান। বাদিকে থাকা 3 তলা ভবনটির দিকে ছুটে চলে সে। নির্দ্বিধায় রেলিংহীন সিঁড়ি দিয়ে ছুটে উপরে উঠল। চারিদিকে শূন্যতার খাখা প্রতিধ্বনি, তবু থামে না পা। দম ফুরালো দমে না। এলিজাবেথ ছুটে যায় সেই ঠিক নির্দিষ্ট জায়গায় যেখানে তার উপস্থিতি ছিল অনিবার্য। জায়গা মতো দাঁড়িয়ে হাঁপাতে থাকে এলিজাবেথ। বুকের ভেতর ছিপছিপ শব্দ যেন তর্জনী দিয়ে সময় গোনে। ঠিক তখনই বাতাস ছিঁড়ে এক কণ্ঠস্বর কান ছেড়ে যায়। মাই প্রিন্সেস। এক লহমা কেঁপে উঠে এলিজাবেথের অন্তর। চোখ তুলে চমকে তাকায় সামনে, চোখে জলমল জল। আহা, সময় মানুষের চেহারা নয়, মানুষকেই পাল্টে দেয় যেন। এটাই কি সেই এলিসা, সেই সিঙ্গার এলিসা যার সৌন্দর্যে আলোক কেঁপেছে এক সময়? আজ কোথায় সে লাবণ্য, কোথায় সে আভিজাত্য? মিস এলিসার চামড়ায় গোলাপি তৃপ্তি আর নেই। বয়স ভেঙে পড়েছে, চেহারায় পেলবতা। লালচে চুলও আজ আর নেই, মাথায় প্রায় শূন্যয়। দূর থেকে মেয়ের দিকে তাকিয়ে আছেন তিনি। দৃষ্টি জলে ছলছল, চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে কষ্টের উষ্ণ ধারা। এই দৃশ্য দেখে মাকে হারানোর শোক হালকাও মনে হয় এলিজাবেথের। যেই মায়ের জন্য অজস্র দীর্ঘরাত নিদ্রাহীন কাটিয়েছে ভাগ্য সারথি, আজ সেই মায়ের সামনেই এনে ফেলল। মিস এলিসা পাখির ডানার মতো শুষ্ক দুহাত মুক্ত করে বাড়িয়ে ধরলেন সামনে। নীরব আহ্বান, কাপা ঠোঁট আর চোখের গভীরে জমে থাকা আকুলতা দিয়ে ডেকে উঠলেন সেই কাঁপতে থাকা মেয়েটিকে। তার দৃষ্টির ভেতর এক ধরনের উন্মত্ত আকর্ষণ, তৃষিত চাহনি, যে আকুল হয়ে চাইছে মেয়েটা ছুটে আসুক। যেভাবে ক্ষুধার্ত শিশু খেলাধুলা ফেলে মায়ের বুকের উষ্ণতা খুঁজে ছুটে চায়, সেভাবে এলিজাবেথের পা আর তার নয়। পা ছুটল মনের আদেশে। ঝড়ো হাওয়ার মতো আশ্রয় পড়লো মায়ের বুকে। মুহূর্তে গগন বিদারী কান্না ভেঙে পড়লো মা মেয়ে। ঝরঝর কান্নায় ভারী হয়ে উঠল আবহাওয়া। মেয়েকে জড়িয়ে ধরে মিস এলিসা যেন বুঝতেই পারছিলেন না তিনি জাগ্রত না স্বপ্নে। এতদিনের শূন্য বুকটা আজ এতখানি উষ্ণতায় এসে ভর করেছে, তবু তিনি যেন স্পর্শ অনুভব করতে পারছেন না। এলিজাবেথ বারবার চুমুকে ভিজিয়ে দিচ্ছে মায়ের মুখ, তবু এলিসা বুঝতে পারছেন না এ তার মেয়ে। তারই বুক ফাটা ব্যথার উল্টো পেট। এলিজাবেথ মাথাটা শক্ত করে মায়ের বুকের সঙ্গে চেপে ধরে অস্থির নিঃশ্বাসের সাথে ফিসফিস করতে লাগলো, মা, আমার মা, আর হারাতে দিব না তোমায়, আমার মা। মিস এলিসার কণ্ঠের গলা খুলে কিছু বলতে যাবে, ঠিক তখনই হঠাৎ সেখানে ছুটে এসে উপস্থিত হলো রিচার্ড। এলিজাবেথের চোখ দুটো দ্বিগুণ আলোয় জ্বলে উঠল। মেয়েটি এক হাতে মায়ের বাহু আঁকড়ে ধরে অন্য হাত রিচার্ডের দিকে বাড়িয়ে দিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, মিস্টার কায়নাত, দেখুন দেখুন আমার মমকে। এত বছর পর আমি আবার আমার মাকে ফিরে পেয়েছি। আজ আমি খুব 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 খুশি মিস্টার কায়নাত। আজকের মতো এত খুশি আমি আর কখনোই হইনি। আমি এতিম না, না, আমি আর না। বিরতিহীন উচ্ছ্বাসে ভেসে যেতে যেতে আশ্চর্য এলিজাবেথ তাকালো মায়ের দিকে। অধরক্ষণে ঐন্দ্রজালিক হাসে গর্বে চুইচুম্বুর কণ্ঠে বলা, মম, হি ইজ মাই হাজব্যান্ড, লাভ অফ মাই লাইফ। এলিজাবেথ খুশিতে অনর্গল বলে যেতেই লাগলো। চোখে এক ধরনের আলো, যা বিশ্বাস করে সব কিছু ঠিক হয়ে গেছে। কিন্তু সে আলো যে ছুঁতে পারেনি রিচার্ড আর মিস এলিসার দৃষ্টি। তাদের চোখ দুটো একে অপরকে ছিল ঠিকই, কিন্তু তাতে ছিল না বিন্দুমাত্র কোমলতা। এক ধরনের অকাট্য গম্ভীর মুখ চেয়েছিল একে অপরের দিকে। রিচার্ড বাজ পাখির মতো সানালো দৃষ্টিতে বোঝার চেষ্টা করছিল মিস এলিসাকে, কিন্তু এই শান্ত মূর্তি মুখশ্রীর আড়ালে
কি আদৌ লুকিয়ে আছে কিছু? নীরব যুদ্ধ যেন দুই চোখের ভাষায় মুখর হয়ে উঠল। এলিজাবেথের কথা তখনও শেষ হয়নি। মাকে ফিরে পাওয়ার খুশিতে লাগামহীন ঘোড়ার মতো ছুটে চলন্ত পুরন্ত দুটি ঠোঁট। ঠিক তখনই রিচার্ডের ফোন বেজে উঠল। চোখ না সরিয়ে নিষ্পৃহভাবে মিস এলিসার দিকে তাকিয়ে কল রিসিভ করলো রিচার্ড। মুহূর্তে চোখের দৃষ্টি বদলে গেল কিছু যেন হাওয়ার গতি বদল। মমকে আমাদের সাথে নিয়ে যাব মিস্টার কার। বাক্যটা শেষ করার আগে এলিজাবেথ থমকে গেল। চোখ ফিরিয়ে তাকাতে দেখলো রিচার্ড তার পকেট থেকে একটি গান বের করেছে, আর সেটি নিশানা মিস এলিসার দিকে। মুহূর্তেই এলিজাবেথের ভেতর কেঁপে উঠল সবকিছু। রিচার্ডের চোখে এতটুকু করুণা নেই আজ যেন। সে আরো বেশি স্বার্থপর, আরো বেশি শীতল। এলিজাবেথ কিছু বলতে যাবে তখনই ঠ্যাস বিকট এক শব্দ, একদলা উষ্ণ রক্ত এসে ছিটকে পড়ল মুখে। চোখ মুখ কুচকে উঠল। ভয় পেয়ে চোখ মেলে পাশ ফিরে তাকিয়ে দেখলো মা নেই। গলা ঘুরিয়ে দেখলো মিস এলিসার শরীর শূন্যে ভেসে পড়ছে নিচের দিকে। চোখ দুটো এখনো তাকিয়ে আছে এলিসার দিকে। শেষ মুহূর্তে যেন কোনো দায় বুঝিয়ে দিয়ে যাচ্ছেন। এলিজাবেথ ছুটে যেতে চাইল কিন্তু পারল না। তার শরীর পাথরের মতো জমে গেল ওখানে। নির্জীব অনুভূতিহীন স্তব্ধ এক প্রতিমা হয়ে দাঁড়িয়ে রইল। তাকে ছুঁয়ে গেল না আর কোনো উষ্ণতা, কোনো শব্দ, শুধু এক অবিরত নিঃশব্দ আর্তনাদ। হঠাৎই এলিজাবেথের শরীর দুলে উঠল। নিজেকে অনুভব করলো শূন্যে ভেসে। আচমকা তারপর আশ্রয় পড়ল এক বলিষ্ঠ বুকে। রিচার্ড তাকে কোলে তুলে ছুটে যাচ্ছে। কেন? কি হয়েছে? লোকটার মুখে এত আতঙ্ক কেন? চোখ মুখে যেন মৃত্যুর ছায়া। হঠাৎ রিচার্ড দোতলা থেকে ছাপ দিল, আর ঠিক তখনই পেছনের বিশাল বিল্ডিংটা বিস্ফোরণে উড়ে গেল বিকট শব্দে। এই জন্যই বুঝি লোকটা এমন করে ছুটছিল। মাটিতে পড়ার মুহূর্তেই এলিজাবেথের শরীর তীব্রভাবে কেঁপে উঠল। তবে বলিষ্ঠ শরীরের আবরণে সে শুধুই ঝাঁকি টের পেল। যন্ত্রণায় চিৎকার করতে হয়নি। রিচার্ড আবারও ছুটল। পেছনে আগুন দাউ দাউ করে ধেয়ে আসছে তাদের দিকে। এলিজাবেথের শরীর ক্রমশ নিস্তেজ হয়ে আসছে। চোখের সামনে সব ঝাপসা হয়ে যাচ্ছে। আধখোলা চোখে সে তাকিয়ে থাকলো রিচার্ডের মুখে। লোকটার মুখটা অন্ধকারে ঢাকা। এলিজাবেথ অস্থির নিঃশ্বাসের সাথে স্বাগতিকে বিড়বিড়ালো, আপনি আমাকে আবারও ঠকালেন রিচার্ড কায়নাত। মায়ের খুনিকে কিভাবে ছেড়ে দিই আমি? এই কথাগুলো কানে গেলে ও রিচার্ডের মুখে কোনো প্রতিক্রিয়া নেই। এই মুহূর্তে সে শুধু ছুটছে, একটি নিরাপদ জায়গা খোঁজে। শুধু মাঝে মাঝে অনুভব করছে এলিজাবেথের শরীরটা জ্বলছে। জ্বর এসে গেছে, মেয়েটা নিঃশেষ হয়ে যাচ্ছে তার কোলে। তবু এখন থেমে যাওয়ার উপায় নেই। জ্বর তপ্ত শরীরটা নিয়ে ছুটে যাচ্ছে। চোখের সামনে এলিজাবেথের পৃথিবী অন্ধকার হয়ে আসছে। সে জ্ঞান হারানো ঠিক আগে শেষবারের মতো ফিসফিসিয়ে বলে গেল, পূর্ণতার লোভ দেখিয়ে আমাকে পুরোপুরি এতিম করে দিলেন। তুই স্বামী না, তুই নরপিশাচ।